ওই যে বলে না, নদীর একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা, ও নদী রে, এই তো নদীর খেলা। তো আমার এলাকায় সবচাইতে আরো একটা বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন। দর্শক, ভিন্ন মতে সহমত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদের 121 নম্বর নির্বাচনী এলাকা বরিশাল 3 আসনের আলোচনায় আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সংসদ সদস্য বরিশাল 3। স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। শুরুতেই আপনাকে জিজ্ঞেস করব যে আপনি কেমন আছেন এবং আপনার আসনের মানুষ কেমন আছে? আল্লাহর রহমতে ভালো আছে। তবে আমাদের অঞ্চলের লোক কেমন আছে সেই কথাটা যদি বলেন, তাহলে সেটা বলতে হয় যে আমার অ্যাকচুয়ালি আসনটি একটা দ্বীপ অঞ্চল। এই দ্বীপ অঞ্চলের মানুষ দীর্ঘ 17 বছর যুদ্ধ করে বেঁচে আছে এবং এখন বর্তমান অবস্থায় এই সরকার, আমাদের সরকার শত প্রতিকূলতার মাঝেও নদী ভাঙ্গন রোধ করার জন্য প্রচুর অর্থ আমাদেরকে দিয়েছে এবং রাস্তাঘাট, কালভার্ট ইত্যাদির জন্য বেশ টাকা পয়সা দিয়েছে। এবং শুধু তাই না, গত 2টো ঈদে আমরা প্রতিটি ইউনিয়নে 1250 মানুষের মধ্যে চাল বিতরণ করেছি, টাকা বিতরণ করেছি। সেক্ষেত্রে বলতে পারেন যে একটু আগের চাইতে একটু মোটামুটি ভালোর দিকে আর কি। মাননীয় সংসদ সদস্য, আমরা যদি সম্প্রতি ঘটেছে এমন একটি বিষয় সম্পর্কে জানতে চাই, যে বিষয়টি আপনাকে ভাবাচ্ছে, সেটি হতে পারে আপনার সঙ্গে কানেক্টিং অথবা আপনার সংসদীয় আসনের সঙ্গে কানেক্টিং কোনো বিষয়ে যদি থাকে আমাদের সাথে আলোচনা করতে পারেন এবং যেটি আপনাকে ভাবাচ্ছে। না, আমার তো ভাবার বিষয় হচ্ছে, ইনফ্যাক্ট আমি প্রথমেই বলেছি যে আমার অঞ্চল একটা দ্বীপ অঞ্চল। দেখুন, এখানে ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না, কোনো কিছুই ছিল না। এখানে একটা পৌরসভা আছে আমার মুলাদির মধ্যে। সে পৌরসভাটার মধ্যে 3টি ওয়ার্ড হচ্ছে একটা নদীর ওপারে এবং সেই নদী পার হওয়ার জন্য আপনার একমাত্র নৌকা, ট্রলার ইত্যাদি ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। তো সেখানে ব্রিজ করা দরকার। তারপরে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই অনুন্নত। রাস্তাঘাট বলতে কিছুই হয় নাই। আর সবচাইতে বড় জিনিস হচ্ছে যেটা আমি প্রায়ই পার্লামেন্টে বলি যে নাই, 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 নাই। নাই, নাই বলতে যা বোঝায় সেটা হচ্ছে মুলাদি বাবুগঞ্জ। এই অঞ্চলে রাস্তা নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, মানুষের স্বাস্থ্যের ভালো ব্যবস্থা নাই। কিন্তু সম্ভাবনা তো আছে। এখন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে এবং সেটা আমাদের নেতা জনাব তারেক রহমানের কৃপায় আমি মনে করি যে আমি ওই এলাকার সংসদ সদস্য হিসাবে তিনি যে বরাদ্দ আমাদেরকে এই বৈষয়িক অবস্থার মধ্যেও, সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা খারাপ, তারপরেও তিনি মানুষকে আলো দেখাবার, আলোর পথে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত জিনিস আমাদেরকে দিচ্ছেন, সেটা সত্যিই প্রশংসনীয়। কেননা তিনি তার মূল যে বক্তব্যের মধ্যে রয়েছে, আপনাদের যেমন আছে হৃদয়ে বাংলাদেশ, তো হৃদয়ে বাংলাদেশের মধ্যে সবার আগে বাংলাদেশ এবং প্রবাসেও বাংলাদেশ। প্রবাসেও বাংলাদেশ সর্বক্ষেত্রে। আপনি দেখেন, আজকে তিনি প্রধানমন্ত্রী হয়ে মালয়েশিয়া গিয়েছেন, তাকে মালয়েশিয়ার সরকার কিভাবে আতিথেয়তা করেছেন এবং তাকে লাল গালিচার সম্বর্ধনা দিয়েছেন, এটা খুবই প্রশংসনীয় ব্যাপার। আর বিশেষ করে আপনার এখন বর্তমানে তিনি চায়নায় অবস্থান করছেন। চায়না তো পৃথিবীর মধ্যে একটা উন্নত দেশ এবং সেই দেশে তিনি আছেন এবং আমরা মনে করি চায়নার থেকেও তিনি চায়নার সাথে একটা ভালো অবস্থান সৃষ্টি করে সেখান থেকেও এই দেশের মানুষের
কথা চিন্তা করে মানুষের উন্নয়নের জন্য তিনি অন্তত বিশেষ ব্যবস্থা করতে পারবেন। মাননীয় সংসদ সদস্য, যেহেতু আমাদের অনুষ্ঠানটি আসলে আসন ভিত্তিক, আমরা আবারও একটু আসনে যেতে চাই। আপনার আসনের ২০২৬ সাল, এই মুহূর্তে প্রধান শক্তিটা কি আপনার আসনের? প্রধান শক্তি না, আমার আসলে প্রধান মানে শক্তি কিন্তু জনগণ। এবং সেখানে আমার আসনের মধ্যে আপনি দেখেন আমি ঘোষণা দিয়েছি যে এখানে কোনো মাদক থাকতে পারবে না। আর এখানের যে প্রশাসক যারা আছে, প্রশাসনে যারা আছে তাদেরকে বলেছি যে দুর্নীতিতে কিন্তু জিরো টলারেন্স। কারো দুর্নীতি আ এই দেশের জনগণ বরদাস্ত করবে না। এবং আমি এই দেশের মানুষের যেহেতু বরিশাল ৩ এর নির্বাচিত সংসদ সদস্য, আমিও কোনো অবস্থাতে চাই না যে কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে যাক। এবং এই দুর্নীতিগ্রস্ত যদি ওইখানের সরকারি কর্মচারীরা হয়, তাহলে সাথে, সাথে আমাদের নেতাকর্মীরাও দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। সেজন্য নেতাকর্মীদেরকেও বলেছি যে, "তোমরাও দুর্নীতিগ্রস্ত হবে না এবং প্রশাসনকেও দুর্নীতি করার জন্য কোনো রকম সুযোগ করে দেবে না।" এই প্রশাসন আর হলো আপনার অঞ্চলের মানুষ, তাদের মধ্যে সমন্বয়টা কিভাবে আপনি তৈরি করছেন? এখন পর্যন্ত আমি দেখছি যে ভালো সমন্বয় আছে। তার কারণ আপনাকে বলি যে গত ৩-৪ মাসে আ আমার অঞ্চলে আপনার আ প্রায় ১২৫ টির বেশি ছোট, ছোট রাস্তা, খাল ইত্যাদি কালভার্ট এগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এবং আমি স্থানীয় প্রশাসনকে বলেছি, আমাদের ইউনো মহোদয়কে বলেছি, থানা ইঞ্জিনিয়ারকে বলেছি, জেলা ইঞ্জিনিয়ারকে বলেছি এবং পিআইওকে বলেছি যে নিজেরা আপনারা এলাকায় যাবেন, যেখানে, যেখানে আপনারা অর্থ বরাদ্দ করেছেন সেই সমস্ত এলাকায় যাবেন এবং কাজ হচ্ছে কিনা এবং কাকে কাজ দিয়েছেন সেটা নিজেরা দেখবেন এবং ওই ছবি তুলে রিপোর্ট রিপোর্ট তৈরি করবেন। রিপোর্ট করে আমাকে দেবেন, যে রিপোর্টটি আমি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে পারি। এখন সেটা তারা করছে। আমি কিছুক্ষণ আগেও দেখলাম হুম, হুম। আপনার এখানে আসার পূর্বে যে আমার এলাকা বাবুগঞ্জে ইউনো তিনি বিভিন্ন রাস্তায় যে কাজ চলছে সেগুলা তিনি নিজে আমাদের নেতাকর্মীদের নিয়ে ভিজিট করছেন। গতকালকে দেখেছি যে আমাদের ইউনো তিনি বিভিন্ন আ রাস্তাঘাট পরিদর্শন করছেন ঠিকমতো হচ্ছে কিনা। আর আজকে আ যেটা উনি আমাকে প্রায় ৫০ টার মতো মাদ্রাসায় বরাদ্দের জন্য চাল ১ টন করে চাল বরাদ্দের জন্য আ আমাকে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেটা যথাযথভাবে যাতে বন্টন হয় সেজন্য একটা লিস্ট প্রিপেয়ার করে আমাকে দেখিয়েছেন এবং সেটা আমি পাঠিয়ে দিয়েছি। এই যে আপনি এত কাজের কথা বলছেন, যদিও আপনারা মাত্র ৪ মাস, প্রায় ৪ মাসের কাছাকাছি। এর মধ্যে কি স্যার এমন কোনো কাজ দেখতে পাচ্ছেন যেটি চ্যালেঞ্জ মনে হচ্ছে কিন্তু আপনার আসনের উন্নয়নের জন্য করতে চান বা করা প্রয়োজন? আমার এখন চ্যালেঞ্জ হয়েছে কি, আমার এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে ২ টা ব্রিজ নির্মাণ করা। আর একটি ব্রিজ অলরেডি আ নির্মিত হচ্ছে। সেটা হলো মিরগঞ্জ বাবুগঞ্জ ব্রিজ। মিরগঞ্জে যে ব্রিজটি সেটা আ দীর্ঘদিন পর্যন্ত আ অবহেলিত ছিল। এই অঞ্চলের মানুষ এপার ওপার পার হতো বাবুগঞ্জ থেকে মুলাদি, মুলাদির থেকে বাবুগঞ্জ, বরিশাল যেতে তাদের বেশ বেগ পেতে হতো। এখনো বেগ পেতে হয়। এখনো তাদেরকে ট্রলারে করে যেতে হয়। হাজার, হাজার মানুষ যাওয়া আসা করে। আরেকটা পরিকল্পনা আমার রয়েছে, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে আবুপুর আ মির্জারহাট ব্রিজ। এই ব্রিজটা যদি ইনশাআল্লাহ যদি সম্পন্ন করতে পারি, এটার প্রক্কলন তৈরি করা আছে। আ তাহলে পরে আমি মনে করি যে বরিশাল থেকে আ আপনার এই ঢাকা পর্যন্ত পৌঁছতে প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার রাস্তা কমে যাবে। আপনি যে যোগাযোগ ব্যবস্থার কথার দিকে যেভাবে জোর দিচ্ছেন, এটাই কি সবচেয়ে বড় চাওয়া আপনার আসনের জন্য, নাকি আরো কোনো না, বিষয় রয়েছে? আমার চাওয়া, আমি তো ওখানে ইতিমধ্যেই আপনি আপ আ আপনি জানেন হয়তো যে পার্লামেন্টে বক্তব্য রেখেছিলাম যে আ বাংলাদেশ থেকে আ বিদেশে যে সমস্ত মানুষেরা যায়, আমাদের ওখান থেকেও যায়। কিন্তু যদি স্কিলড হয় তারা কিন্তু বেশি
অর্থ উপার্জন হুম, করতে হুম। পারে, কিন্তু আনস্কিল লোকেরা করতে পারে না। এবং গেলে সেজন্য খুবই আমি নিম্নমানের সেখানে ছোট কাজ করতে হয়। টেকনিক্যাল ইনস্টিটিউটের দাবি করেছি। ইনশাআল্লাহ আমাদের বর্তমান সরকার তারা সাথে সাথেই ওয়াদা করেছে এবং জমিও বরাদ্দ করেছে যে একটা আ আ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ওখানে গড়ে তোলা হবে। আরেকটা জিনিস হচ্ছে আমার বাবুগঞ্জে আমি চাই যে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গঠন করতে। এখানে কিছু, কিছু ইন্ডাস্ট্রি আছে। আর এখানে সবচাইতে বড় যে জিনিসটি আছে কৃষি আ আ গবেষণাগার আছে। তো আমার একটা পরিকল্পনা আছে যে এখানে একটা যদি কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় কিছু করা যায়, তাহলে পরে এখানের মানুষের উন্নয়ন হবে। আর হলো যে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারলে যে বেকার সমস্যা, প্রচুর বেকার সমস্যা কিন্তু আমার এলাকায় আছে। এই বেকার সমস্যা সমাধান করাটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার এবং সেটা নিয়ে আমি ভাবছি এবং আমার চিন্তাভাবনা আছে এবং বা আমাদের নেতা জনাব তারেক রহমান নিজেও ওয়াদা করেছেন এবং তিনি নির্বাচনের আগেও আমাকে বলেছিলেন যে ওয়াদা করার জন্য এবং সেই ওয়াদা যাতে আমি পালন করতে পারি সেজন্য আমি চেষ্টা করছি এবং তার মাধ্যমেই ইনশাআল্লাহ এটা বাস্তবায়িত হবে এবং আমি মনে করি যে আ এই যে বেকার সমস্যা, এইটা খুব অচিরেই আমি দূরীভূত করার জন্য পরিকল্পনা গ্রহণ করছি এবং সেগুলো বাস্তবায়নের জন্য এগিয়ে যাবে। এই বেকারের সাথে যদি আমি প্রান্তিক জনগোষ্ঠী সম্পর্কে জানতে চাই, কারা আসলে আপনার অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী এবং তাদের জন্য বিশেষ কোনো দেখুন পরিকল্পনা রয়েছে কিনা? আমার এলাকা তো আমি আগেই বলছি একটা খুব দ্বীপ অঞ্চল। এখানে খুব গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। ভাসমান লোকের সংখ্যা অনেক বেশি। আপনি তো আ দেখেন আমার এলাকায় বিশেষ করে মুলাদী এবং বাবুগঞ্জে একটা শ্রেণী আছে যেটাকে বলে আপনারা কি বলেন আমি জানি না। আমাদের এলাকায় বলে বাদ্য শ্রেণী, বাদ্যা মানে বেদে, বাইদা। বেদে। এই বেদি শ্রেণীর ছেলেপেলেদের লেখাপড়ার কোনো ভালো ব্যবস্থা নাই। আমি তাদের অনেক সময় আম আ আ তারা ওই মাটিতে বসে কিছু, কিছু ছেলেপেলে লেখাপড়া করে স্থানীয় সাহায্য সহযোগিতায়। তাদের জন্য যদি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, তাদেরকেও একটা আ কাজের একটা হাতিয়ার হিসেবে তাদেরকে তৈরি করা যায়। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই শ্রেণীকে যদি আপনি শিক্ষার বাইরে রাখেন, তারা তো চিরজীবন এই কাজই করবে। হুম। তারা এই ভাসমানই থাকবে। সুতরাং তারা যাতে উন্নততর জীবনের মধ্যে ফিরে আসতে পারে, সেইটা করা একটা খুব চ্যালেঞ্জের ব্যাপার এবং সেই জন্য আমি কাজ করে যাচ্ছি। আমরা যতটুকু জানি যে বেদে বা বাইদা যাদের কথা বলতেছেন তারা যেহেতু ভাসমান, তারা এক জায়গাতে স্থির থাকে না। সেক্ষেত্রে শিক্ষার ব্যবস্থা করাটা কতটা চ্যালেঞ্জ হবে মনে হয়? কোনো শিক্ষার ব্যবস্থাই করা খুব চ্যালেঞ্জের বিষয় নয়। আপনি যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান করেন, আর যদি আপনি মোটিভেটেড করতে পারেন যে ছেলেপেলেদেরকে, তাহলে পরে সকলেই এখন শিক্ষার দিকে ঝুঁকেছে। কেননা মানুষ কিন্তু বুঝে গেছে যে শিক্ষা ছাড়া আর কোনো আ উন্নয়নের আর কোনো ব্যবস্থা নাই। উন্নততর আর কোনো ব্যবস্থা নাই। শিক্ষা ছাড়া পৃথিবীর কোথাও যাওয়া যায় না। কোথাও জায়গা নাই। এটা কিন্তু ওই শ্রেণীরাও বুঝে গিয়েছে। তারা এক জায়গায় কি স্থির আছে নাকি তাদের না পেশার তারা কি জন্য করবেন? তারা তো মাছ ধরে খায়, হুম, হুম। তারা সাপের ব্যবসা করে খায়। তাদের তো কোনো উপায় নেই। তারা তবে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যেই তারা ঘোরাফেরা করে। তারা যে একেবারে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তা না। একটা পার্টিকুলার এলাকার মধ্যেই তারা নৌকায় ঘোরাফেরা করে, নৌকার মধ্যে থাকে। তাদের জলোচ্ছ্বাস, তারপরে ধরেন এই বন্যা, বাদল, বৃষ্টি সবকিছু তারা এই ভোগ করেই আছে। তাদের এই জীবনযাত্রাটা একটা আমার কাছে মনে হয় একটা অমানবিক জীবনযাত্রা। এই জীবনযাত্রার থেকে তাদেরকে একটা লাইফ দেওয়া আ একজন সংসদ সদস্যের দায়িত্ব বলে আমি মনে করি। আমার পরিকল্পনা রয়েছে যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় এবং আ বা বর্তমান সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি এই সরকারের কাছ থেকে সর্বপ্রকার সাহায্য এখন পর্যন্ত আমি পাচ্ছি এবং আশা করি ভবিষ্যতেও পাবো। যদি এইভাবে যদি সাহায্য চলতে থাকে, তাহলে পরে ইনশাআল্লাহ ৩ বছরের মধ্যে আমি ওই এলাকাটা একটা স্বয়ম্বর এলাকা হিসেবে তৈরি করতে পারবো। যে আপনি শুরুতেই যেহেতু বলেছেন যে আপনার আসনটি আসলে অনুন্নত। আমরা যদি প্রশ্ন করি জাতীয় সম্ভাবনা কি, কি দেখতে পাচ্ছেন আপনার আসনে? জাতীয় সম্ভাবনা ক্ষেত্রে আমি বলতে চাই, আপনি এই বছরের বাজেটটিতে দেখেছেন। যেমন
আপনার দেখবেন যে প্রতিটি বাজেটের পূর্বেই মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়। গ্রামের বলেন বা শহরের বলেন, শিল্পপতি বলেন, সকলের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়। এই বোধহয় জিনিসপত্রের দাম বাড়ল এবং বাজেটের পূর্বেই জিনিসপত্রের দাম বেড়ে যায়। কিন্তু এই বছরে এমন বাজেট হয়েছে, বিরোধী দলও এটার সমালোচনা করতে পারে না এবং আগে দেখতাম যে বাজেট হইলেই দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবের মতো এরকম অর্থনীতিবিদরা বিভিন্নভাবে বসে আলাপ আলোচনা করত এবং আপনাদের এই যে ধরেন মিডিয়ার মাধ্যমেও টেলিভিশনে আলোচনা হতো, এই বাজেট অবাস্তব বাজেট, এই বাজেট বড় বাজেট, এটা বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু এইবারের যে বাজেটটা, এই বাজেটে কিন্তু সর্বশ্রেণীর দিকে লক্ষ্য রাখা হয়েছে। তার মধ্যে সবচাইতে বড় জিনিস হলো যে এত দিকে লক্ষ্য রাখা হয়েছে যে ৬১টি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপরে কোনো ট্যাক্সই রাখা বসানো হয় নাই। তো এই নিত্য প্রয়োজনীয় ৬১টি জিনিস যে মানুষের দৈনন্দিন প্রয়োজন, কোনো জিনিসের দাম যে না বাড়িয়ে যে ৯,৩৮,০০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 ,০
এইটা আপনার আমি মনে করি যে এটা খুবই বা চিন্তার সাথে, এবং আমাদের অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী খুব সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে এই বাজেটটি দিয়েছে। এখানে কিছু ভিন্ন মতো শোনা যায় যে এই বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে অনেক। বাজেটের কোন দিকটা বাস্তবায়ন চ্যালেঞ্জ আমাকে বলেন? সবচাইতে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে টাকাগুলো পাচার হয়েছে, যে ব্যাংকগুলো খালি করে টাকা বাইরে পাচার করা হয়েছে, সেই টাকাগুলো ফিরিয়ে আনা একটা চ্যালেঞ্জের ব্যাপার। অন্যথায় এই দেশকে স্বয়ম্বর করার জন্য দেখুন, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আ আমি যখন লন্ডনে গিয়েছিলাম তখন বলেছিলেন যে আমাদের দেশের পরিবেশের ভারসাম্য, জলবায়ু ভারসাম্য ফিরাতে হলে গাছ লাগাতে হবে। এখন দেখেন প্রতিটি কনস্টিটুয়েন্সিতে প্রায় আ বা ৫ লক্ষ করে গাছের চারা দেওয়া হয়েছে। বিভিন্ন গাছ দেওয়া হয়েছে। ওনার আরও পরিকল্পনা আছে, সেটা আমি এখানে নাই বললাম। সব কথা বলা ঠিকও হবে না। আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমান তিনি এসেই কিন্তু বলেছে যে লুথার কিং যেমন বিদেশে বসে প্রোগ্রাম করে একটা ভিশন নিয়ে এসেছিল, আমিও একটা ভিশন নিয়ে এসেছি, এবং তার সেই ভিশনটা আমরা এই বাজেটের মাধ্যমে সেটা প্রতিফলিত হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যে ভিশনের কথা বললেন, এই ভিশনটার ধারাবাহিকতায় যদি বলি যে সবার আগে বাংলাদেশ, যে কথাটা বলা হচ্ছে, আপনি আপনার অনুষ্ঠানের শুরুতেই বলেছেন সবার আগে বাংলাদেশ, আসলে আপনার কাছে এটার মানে কি, এটার অর্থটা কি? সবার আগে বাংলাদেশ হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতো, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। তো সবার আগে বাংলাদেশ মানেটাই হচ্ছে যে সব কিছু নিজের কথা চিন্তা না করে, দলের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করা। দেশ মানে বাংলাদেশ। সেজন্য বলা হয় সবার আগে বাংলাদেশ। আমাদের অনুষ্ঠানের নাম ভিন্ন মতের সহমত। ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আসলে কোন জায়গায় এসে সহমত হওয়াটা প্রয়োজন আপনার কাছে মনে হয়? এবং সেই সাথে আপনার আসন নিয়ে একটু আলোচনা করব। সেই আসনে আপনি ২০২৬ সালে নির্বাচিত সংসদ সদস্য। এই নির্বাচনটা যদিও বলা হচ্ছে যে খুবই ব্যতিক্রমী একটি নির্বাচন। তারপরেও যে ভিন্ন মতগুলা থাকে, যে একটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। সেই জায়গা থেকে আপনার আসন থেকে কি কোনো শব্দ শুনতে পান যে একটি বড় দল নির্বাচনে অংশগ্রহণ করলে সেটি কি হতে পারত? বা এ ধরনের কোনো ভিন্ন মত আপনি শুনতে পান কিনা? শোনেন, প্রতিটি নির্বাচনের পরেই কিন্তু বলা হতো এই নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয় নাই, নির্বাচন কমিশন নিরপেক্ষ ছিল না, প্রশাসন নিরপেক্ষ ছিল না। কিন্তু এইবারের যে নির্বাচন, এই নির্বাচন সম্পর্কে ইন্টেলেকচুয়াল লেভেলের লোক বলেন এবং রাজনীতিবিদ বলেন, ভিন্ন মত অবলম্বী দলের লোক বলেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই তাদের কথা বলেন, কেউ কিন্তু বলতে পারে নাই যে এই নির্বাচনে কোনো রকম কারচুপি হয়েছে। আপনি সম্প্রতি মাননীয় স্পিকারের দায়িত্ব পালন করছেন সংসদে। এটার অনুভূতিটা কি এবং এটা কি অভিজ্ঞতা অর্জন করলেন? দেখুন, আমি গতকালকে
স্পিকারের চেয়ারে বসেছিলাম সন্ধ্যার পরে, আজকেও বসেছি। আমার কাছে খুব ভালো লেগেছে দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আল্লাহ তাআলা যে আমাকে ওই চেয়ারে বসতে দিয়েছে এবং ওই চেয়ারে বসে যে মাননীয় সংসদ সদস্যদের যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন বাজেট সম্পর্কে আলোচনা, আইন প্রণয়ন বিষয়ে কোন আইনটি করলে দেশের মঙ্গল হবে। এই যে সর্বশেষ যে আইনটা পাস করে আসছি, সেটা হচ্ছে আপনার জুয়া। এই জুয়ার বিরুদ্ধেও আইন পাস করা হয়েছে। সুতরাং মানুষের যে চাওয়া পাওয়া এগুলোর বক্তব্য যখন স্পিকার হিসেবে শুনি এবং এবং সেগুলো নোট করতে হয় এবং নোট করা হয়, এবং আমি মনে করি যে প্রত্যেক মাননীয় সংসদ সদস্যরাই তাদের মূল্যবান মতামত দিয়ে সংসদকে প্রাণবন্ত করে তুলছেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং সেই সাথে যদি ওই চেয়ারটাকে সংজ্ঞায়িত করতে বলি, যে স্পিকারের যে চেয়ারটায় আপনি বসলেন সেটা আসলে বলেন, সংজ্ঞায়িত কিভাবে করবেন? বলেন। মানে আপনার এই স্পিকারের চেয়ারে বসে মূল দায়িত্বটা আসলে কি থাকে? না, স্পিকারের চেয়ারে বসে মূল দায়িত্ব হচ্ছে সংসদ প্রাণবন্তভাবে পরিচালনা করা। সংসদের যে প্রাণ আছে এইটা উপলব্ধি করতে হবে। কালকে যখন আপনি স্পিকারের চেয়ার থেকে যখন সংসদীয় আসনে বসবেন, তখন আপনার যে বিষয়টা নিয়ে সংসদে আসলে সবাই খুব আগ্রহ করে দেখে যে সময় চাওয়া নিয়ে, সময় বাড়ানো নিয়ে, এই জিনিসটাকে আপনি কিভাবে ফিল করেন যে সংসদ সদস্যরা বলেন আমাকে সময় বাড়িয়ে দিতে হবে? না, প্রত্যেক সংসদ সদস্যই তার নিজের এলাকার কথা বলতে চায় এবং সেই ক্ষেত্রে আমরা আ সংসদ সদস্যদের দিকে তাকিয়ে দেখি যে তার আরো কি মনের মধ্যে কি আছে। এইটা গেস করা যায় এবং গেস করে কাউকে ২ মিনিট, কাউকে ৩ মিনিট, কাউকে ৫ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়। এটা একটা সংসদের রীতিনীতির প্রশ্ন এবং এইজন্যে ১ম এই বলা হয় যে আমরা সকলে মিলে সংসদের যে রীতিনীতি সেটা মেনে চলব। আপনার নির্বাচনের আগে মানুষের যে প্রত্যাশা ছিল এবং নির্বাচনের পরে যখন আপনি অঞ্চলে যাচ্ছেন, এখন নতুন করে কেউ কোনো কিছু বলছে কিনা? বা কেউ কি আসলে বলছে যে ভোট দেয়ার পরে আপনাকে সংসদে পাঠানোর পরে আপনি তাদেরকে সময় দিতে পারছেন না? এ ধরনের কোনো আ কথাও শুনতে পাচ্ছেন কিনা? না, এই বিষয়টা নিয়ে কথা এখন বলবেন। পর্যন্ত আমি এই ধরনের কোনো এলিগেশন পাই নাই। তার কারণ আমি যখনই সময় পাই তখনই আমার মানুষের মধ্যে আমি ছুটে যাই এবং মানুষ বলে যে উন্নয়নের জোয়ার আমাদের এখানে শুরু হয়ে গেছে। এবং আ নিজেরাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বলেন যে, যেহেতু উন্নয়নের ছোঁয়া শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্য ভোটের আগে যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা বাস্তবায়িত হচ্ছে এবং সমস্ত বাস্তবায়িত হবে। এটা তারা আশা করে আরকি। যে আমার মানুষের আসলে আরেকটা সমস্যা আমি বলি নাই আপনাকে, নদী ভাঙন একটা বড় সমস্যা। হুম, হুম, হুম। ওই যে বলে না, নদীর কূল ভাঙে ও কূল গড়ে, এই তো নদীর খেলা, ও নদী রে, এই তো নদীর খেলা। তো আমার এলাকায় সবচাইতে আরো একটা বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন। এই নদী ভাঙ্গনটা রোধ করার জন্য ইতিমধ্যেই প্রচুর বা অর্থ আমার এলাকায় দেওয়া হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এবং প্রতি সপ্তাহে আমি শুনতে পেয়েছি। এটা কি আপনার সরকারের সময়ের কথা এই বলছেন? আমার সরকারের সময়। কারণ ১৭ বছর তো মানুষ কোনো উন্নয়নের ছোঁয়াচেই পায় নাই। এই একটা জিও ব্যাগও দেখে নাই। এখন আমরা পার্মানেন্ট সলিউশন এর মধ্যে এই সরকার যাচ্ছে এবং এই কারণে আমাদের পানি উন্নয়ন মন্ত্রণালয় দৃষ্টি রাখছেন এবং কর্মকর্তারা প্রায়ই এলাকায় ঘুরে, ঘুরে দেখছেন যে কোথায় পার্মানেন্ট ব্যবস্থা করা যায়। কারণ এইটা একটা বড় সমস্যা আমাদের জন্য। যে কাজ আপনি শুরু করেছেন, আপনার কাজ সরকার শুরু করেছে এবং আপনার আসনকে নিয়ে যে ভাবনাটা আপনার রয়েছে, এই ধারাবাহিকতার যদি কন্টিনিউ থাকে, তাহলে আগামী ৩ বছর পর আপনার আসনকে আপনি কোন জায়গায় দেখতে পাচ্ছেন? আমি তো বলতে চাই যে বাংলাদেশের একটা উন্নত এলাকায় পরিণত করতে চাই এবং এবং সেটা হবে ইনশাআল্লাহ। অনুন্নত থেকে আপনি উন্নত অঞ্চল। অনুন্নত থেকে আমি এটা উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনি আপনার শিকড়ের ভাষায় যদি সংক্ষেপে কিছু জানিয়ে দেন আপনার আসনের মানুষের না, উদ্দেশ্যে। শিকড়ের ভাষা তো ওই যে বলে মগবাড়ি বরিশাল, ধান, নদী, খাল এই ৩ এ বরিশাল।
তো কাজেই সেই অঞ্চল হলো আমাদের অঞ্চল। কাজেই সেই অঞ্চলকে বিল্ড আপ করা, একটা উন্নয়নের দিকে নিয়ে যাওয়া একটু কঠিন কাজ অবশ্যই। তবে আমার জনগণের মধ্যে প্রাণ আছে। তারা কাজ করতে চায় এবং তারা আমাকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, ভিন্নমতে সহমত যে যেখান থেকে দেখলেন সবাইকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সাথে মাননীয় সংসদ সদস্যের যদি কোনো কথার সঙ্গে আপনাদের দ্বিমত বা ভিন্নমত থাকে সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং সেই সাথে যদি কোনো সহমত থাকে সেটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং যদি ওই আসনের উন্নয়ন নিয়ে কোনো ভাবনা থাকে সেটিও আমাদের অনুষ্ঠানের কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।